বন্ধুরা, আজ আমি মধ্যযুগের শিল্পকলা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। প্রাক ঐতিহাসিক সিন্ধু সভ্যতার পর থেকে খ্রিস্টপূর্ব ৩য় শতক পর্যন্ত কার্যত ভারতীয় শিল্প ও স্থাপত্যের সামান্য নিদর্শন পাওয়া গেছে। মধ্যযুগ থেকে ভারতীয় শিল্প স্থাপত্যের প্রভূত অগ্রগতির সাক্ষ্য হিসাবে বহু নিদর্শন পাওয়া যায়। এজন্য ডক্টর বাগচি ও অধ্যাপক শাস্ত্রী মন্তব্য করেছেন যে স্থাপত্য শিল্পের ক্ষেত্রে মধ্যযুগ বিশেষ উল্লেখের দাবি রাখে। ডি কোশাম্বী বলেছেন যে সিন্ধু সভ্যতার স্থাপত্য থাকা সত্ত্বেও বলা যায় যে ভারতীয় শিল্প স্থাপত্য, যাকে ভারতীয় সংস্কৃতির কম মূল্যবান অংশ বলা যায় না, তা অশোকের সময় থেকেই শুরু হয়েছে। পাটলিপুত্রের স্থাপত্য। মেগাস্তিনিসের বর্ণনা থেকে আমরা পাটলিপুত্র চন্দ্রগুপ্ত মৌর্যের প্রাসাদের গঠন সম্পর্কে জানতে পারি। চন্দ্রগুপ্তের মূল প্রাসাদটি ছিল কাঠের তৈরি। তখনকার যুগে বিহারের গাঙ্গেয় উপত্যকায় জঙ্গলের দামি কাঠ প্রচুর পরিমাণে পাওয়া যেত। সুতরাং চন্দ্রগুপ্তের বিরাট প্রাসাদ তৈরি করতে কাঠের অভাব হয়নি। তাছাড়া অর্থশাস্ত্রের নির্দেশ ছিল যে প্রাসাদ কাঠের তৈরি হলে ভালো হয়। মেগাস্তিনিস এই প্রাসাদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে উচ্ছ্বসিত হয়েছেন। প্রাসাদের থামগুলিতে সোনা রূপার পাত লাগানো ছিল। তার গায়ে সোনার তৈরি লতা ও রূপার পাখি খোদাই করে বসানো ছিল। প্রাসাদের সংলগ্ন উদ্যান ও দিঘি ছিল। পাটলিপুত্র দুর্গের বর্ণনায় মেগাস্তিনিস বলেছেন যে দুর্গের বাইরে পরিখা ছিল, প্রাচীরে ৬৪টা সিংহ দরজা এবং ৫৭০টা তোরণ ছিল। প্রাচীরটা ছিল কাঠের তৈরি। অশোকের প্রাসাদ ছিল চন্দ্রগুপ্তের চেয়েও বিশাল আর পাথরের তৈরি। ডি কোশাম্বী বলেছেন যে অর্থশাস্ত্রে যে ধরনের রাজপ্রাসাদের কথা বলা হয়েছিল তা ব্যবহার ও নিরাপত্তার দিক থেকে উপযোগী ছিল, কিন্তু তাতে জাঁকজমক ও শিল্পশৈলী বিকাশের ক্ষেত্র ছিল কম। অর্থশাস্ত্রে কাঠ ব্যবহার করতে বলা হয়েছিল। অশোক অর্থশাস্ত্রের এই সীমাবদ্ধতা অতিক্রম করে বিশাল পাথরের প্রাসাদ তৈরি করেছিলেন। তার প্রাসাদের বিরাট আয়তন দেখে ৪০০ খ্রিস্টাব্দে ফাহিয়েন বিস্ময়ে অভিভূত হয়ে যান। তিনি কল্পনা করেন যে দৈত্য ও দানবের সাহায্য না নিলে এরূপ বিরাট স্থাপত্য তৈরি করা সম্ভব নয়। প্রাসাদে যে পাথরগুলি ব্যবহার করা হয় তাকে পালিশ করে অসম্ভব মসৃণ করে ফেলা হয়েছিল। তার ফলে পাথরগুলি আয়নার মতো ঝকঝকে হয়ে যায়। পাটনার কাছে কুমারাহারে ওই প্রাসাদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মেঝে ছাদ ছিল কাঠের তৈরি, থামগুলি ছিল পাথরের। ডক্টর আর.সি. মজুমদারের মতে ভারতীয় ভাস্কর্য ও স্থাপত্য শিল্পে পাথরের ব্যবহার অশোকের আমল থেকেই শুরু হয় একথা বলা চলে। অশোকের আমলে স্থাপত্য ও ভাস্কর্যের অন্যান্য প্রকার বিকাশও ঘটেছিল। তিনি বহু স্তূপ তৈরি করেছিলেন আজীবিক বৌদ্ধ ভিক্ষুদের জন্য। প্রবাদ আছে যে তিনি মোট ৮৪,০০০ স্তূপ নির্মাণ করেন। সাঁচির স্তূপ ও তোরণ অশোকের পরে তৈরি হলেও তাতে মৌর্য শিল্পের প্রভাব আছে বলে কোশাম্বী বলেছেন।
গয়ার কাছে বারবার পাহাড়ে আজীবিক গুহাগুলি মধ্যযুগের স্থাপত্য ও ভাস্কর্যের উৎকর্ষের পরিচয় দেয়। অশোক পাহাড় কেটে বহু গুহা তৈরি করেন। এই গুহাগুলির দেয়াল ছিল মসৃণ। সুদাম গুহা, নাগার্জুনী গুহা প্রভৃতি অশোকের গুহা শিল্পের নিদর্শন। দশরথের আমলে সুড়ঙ্গের আকারে গোপী গুহা খোদাই করা হয়। গুহার দেয়ালগুলি আয়নার মতো মসৃণ ও ঝকঝকে। অশোকের ভাস্কর্যের শ্রেষ্ঠত্ব তার স্তম্ভগুলিতেই সর্বাপেক্ষা বেশি প্রকাশ পেয়েছে। স্তম্ভের গায়ে তার লিপি খোদাই করা থাকত। অশোকের কোনো কোনো স্তম্ভের গায়ে লিপি খোদাই নেই, শুধুমাত্র স্তম্ভ আছে। আবার সকল স্তম্ভের শিল্প সুষমা সমান স্তরের নয়। এজন্য অনেকে মনে করেন যে অশোকের আগে হয়তো কয়েকটি স্তম্ভ ছিল, যা এখনও অশোকের নামে চালু আছে। অশোক হয়তো আগের তৈরি স্তম্ভের গায়ে তার লিপি খোদাই করে দেন। যাই হোক, অশোক বেশ কয়েকটি স্তম্ভ নির্মাণ করেন, এতে সন্দেহ নেই, কারণ বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি ধম্মস্তম্ভ স্থাপন করেন বলে দাবি করেছেন। অশোকের স্থাপিত স্তম্ভগুলোর মধ্যে লোরিয়া, নন্দনগড় ও কোলহুয়ার স্তম্ভ অক্ষত অবস্থায় আছে। বাকি সকল স্তম্ভের কমবেশি ক্ষতি হয়েছে। অশোকের স্তম্ভগুলো ছিল মসৃণ এবং চূড়ায় নানা প্রকারের সজ্জা ছিল। ঘণ্টার আকৃতির চূড়া বা উল্টানো পদ্ম অথবা সিংহ মূর্তি ও কারুকার্য করা প্রভৃতি ছিল তার বিভিন্ন রকম নিদর্শন। স্তম্ভগুলি একক, অর্থাৎ কোনো গৃহ বা প্রাসাদের অংশ হিসাবে তৈরি হয়নি। স্তম্ভগুলির চূড়া বা বোধিকা আলাদা তৈরি করে স্তম্ভের মাথায় জুড়ে দেয়া হয়েছে। স্তম্ভটির সঙ্গে চূড়াকে জুড়বার জন্য ভিতরে গর্ত করে তামার খিল দেয়া আছে। লোহার খিল দিলে মরিচা পড়ে পাথর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকায় তামার খিল ব্যবহার করা হয়েছে। লৌরিয়া নন্দনগড় স্তম্ভটি 32 ফুট 2.5 ইঞ্চি উঁচু। গোড়া থেকে মাথার দিকে ধীরে ধীরে সরু হয়ে গেছে। স্তম্ভটির তলার ব্যাস ছিল 35 ইঞ্চি এবং মাথায় 27.5 ইঞ্চি। এর উপর চূড়াটি বসানো হয়েছে। স্তম্ভগুলির চূড়ায় নানা প্রতীক ব্যবহার করা হতো। লৌরিয়া নন্দনগড় স্তম্ভের চূড়ার মঞ্চে আহাররত রাজহংস খোদাই আছে। সাধারণত স্তম্ভের চূড়ায় পশুমূর্তি যথা ষাঁড়, সিংহ, হাতি, ঘোড়া ও চক্রের প্রতীক ব্যবহার করতে দেখা যায়। লৌরিয়া আরারাজে গরুর প্রতীক ব্যবহার করা হয়েছে। এই প্রতীকগুলির ব্যাখ্যা পণ্ডিতরা নানাভাবে দেন। এক শ্রেণীর পণ্ডিতের মতে স্তম্ভের চূড়ায় প্রাণীর মূর্তি গ্রিক ও পারসিক ভাস্কর্যের প্রভাব স্মরণ করিয়ে দেয়। সিংহমূর্তি নিঃসন্দেহ গ্রিক এবং পারসিক প্রভাবের ফল। আবার অনেকে বলেন যে এই পশুমূর্তিগুলি ভারতীয় ঐতিহ্য বহন করছে। অধ্যাপক ষোড়শী কুমার সরস্বতীর মতে হরপ্পা সভ্যতায় ষাঁড় বা বৃষের ছাপযুক্ত শিলমোহর ছিল। ধৌলির পাথর খোদাই করে হাতির মূর্তিও ভারতীয় ঐতিহ্যের স্মারক। অশ্ব হল সূর্যের, বৃষ হল ইন্দ্রের প্রতীক। সুতরাং অশোক ভারতীয় ঐতিহ্য অনুসরণ করেছেন, একথা বলা চলে। তাছাড়া পশুমূর্তিগুলির মধ্যে সিংহের ক্ষেত্রে বৈদেশিক প্রভাবের অভিযোগ যতটা খাটে অন্য পশুমূর্তিগুলির বেলা তা খাটে না। সারনাথের সিংহ শীর্ষস্তম্ভ অতি বিখ্যাত।
স্বাধীন ভারত সরকার এটি জাতীয় প্রতীক হিসাবে নিয়েছেন। চূড়াটি 7 ফুট উঁচু। চূড়ার নিচের দিকে ঘণ্টার আকৃতি অথবা ওল্টানো পদ্মর মতো। এর উপরে 4টি পশুর মূর্তি খোদাই করা হয়েছে, যথা হাতি, ঘোড়া, ষাঁড় ও সিংহ। বৈদিক মতে এই 4টি দিকের প্রতীক। প্রতিটি প্রাণীর প্রতীকের পাশে ছিল একটি করে চক্র। এই চক্রে ছিল 24টি শিখ। এই 4টি প্রাণীর প্রতীকের উপরে 4টি সিংহ মূর্তি। মূর্তিগুলি পরস্পরের দিকে পিছন করে দাঁড়ানো অবস্থায় খোদাই করা। সিংহগুলির পিঠের উপর একটি চক্র, তাতে 32টি শিখ। এটি হলো ধর্মচক্র। সারনাথের এই স্তম্ভচূড়া সম্পর্কে স্যার জন মার্শাল বলেছেন যে চূড়ার সিংহগুলির প্রভুত্ব ব্যঞ্জক শক্তির প্রকাশ, তাদের স্ফীত শিরাগুলির চিহ্ন এবং মাংসপেশির আত্মপ্রকাশ প্রমাণ করে যে আদিম যুগের শিল্পের অনেক ঊর্ধ্বে মৌর্য শিল্পসত্তা পৌঁছে গিয়েছিল। ভিনসেন্ট স্মিথ বলেছেন যে প্রাচীন যুগে প্রস্তর মূর্তির ভাস্কর্যে এই সুন্দর ভাস্কর্যের তুল্য বা এর অপেক্ষা শ্রেষ্ঠ কোনো ভাস্কর্য দেখা যায় না। সারনাথের স্তম্ভের 4টি সিংহমূর্তি তাদের উন্নত গ্রীবা, প্রকটিত মাংসপেশি এবং সুষম থাবাগুলি দেখে ক্যানিংহাম প্রভৃতি সমালোচক এই ভাস্কর্যে গ্রিক প্রভাবের কথা স্মরণ করেছেন। ভিনসেন্ট স্মিথও এই ভাস্কর্যে বৈদেশিক প্রভাবের ব্যাপারে নিঃসংশয়। ডক্টর নিহার রঞ্জন রায় এর মধ্যে ক্ষয়িষ্ণু গ্রিক রীতির অনুকরণ লুকিয়েছিল বলে মনে করেন। তার মতে উড়িষ্যার ধৌলির হাতিটির মূর্তি খোদাইয়ের মধ্যে অশোকের যে বিনয়, যে নম্রতা ও যে সুষমা প্রকাশিত হয়, সারনাথের সিংহমূর্তির গর্ভোদ্ধত গ্রীবা ভঙ্গিতে তা লুপ্ত। এখানে আড়ম্বর, অহমিকার প্রকাশ লক্ষণীয়। ডক্টর সরস্বতী এই অভিমত স্বীকার করেন না। তিনি বলেন যে এই সিংহমূর্তিগুলি প্রকৃতভাবে ভারতীয়। অন্ততপক্ষে ভারতীয় প্রভাব এক্ষেত্রে স্পষ্ট হল সিংহমূর্তিগুলির নমনীয়তা ও নম্রতায়। মৌর্য যুগের মৃৎশিল্পের নানা ধরন ছিল। উত্তর ভারতের কালো রঙের পালিশ করা মৃৎপাত্রের চলন ছিল। পাটলিপুত্র ও কৌশাম্বীর মৃৎশিল্পের খুব খ্যাতি ছিল। মৌর্য মুদ্রার মধ্যে ছেনি দ্বারা চিহ্ন করা রৌপ্য ও তাম্র মুদ্রার বিশেষ প্রচলন ছিল। গ্রিকদের অনুকরণে পেচক চিহ্নিত মুদ্রারও চলন ছিল। এই মুদ্রা প্রধানত গ্রিকদের সঙ্গে বাণিজ্যের জন্য ব্যবহার করা হতো। দুর্গাপ্রসাদ নামে এক গবেষক মৌর্য মুদ্রার রাসায়নিক পরীক্ষা করে এর কাল সম্পর্কে নিঃসংশয় হয়েছেন। মৌর্য মুদ্রায় খাত থাকত বলে জানা যাচ্ছে। কোনো কোনো মৌর্য মুদ্রায় সূর্যের চিহ্ন খোদাই থাকত এবং কোনো মুদ্রায় 8খানা চাঁদের মূর্তি খোদাই থাকত। কৌশাম্বীর মতে প্রথম চিহ্নটি থেকে মৌর্য সার্বভৌমত্ব বোঝা যেত এবং দ্বিতীয়টি থেকে মৌর্য বংশের প্রতীক বোঝা যেত। মৌর্য মুদ্রায় রাজার নাম বা সন্তারিখ খোদাই থাকত না। মৌর্য শিল্পের প্রকৃতি আলোচনা করে পণ্ডিতেরা বলেন যে উচ্চ শ্রেণীর সচ্ছল ও বিলাসবহুল জীবনযাত্রার প্রতীকী ছিল মৌর্য শিল্প। সমাজের নিম্ন শ্রেণীর জীবনযাত্রায় কোনো প্রতীকী শিল্প এখনও পাওয়া যায়নি। মৌর্য শিল্পের বিষয়বস্তু কেবল ধর্মীয় অর্থাৎ ধর্মপ্রচার ছিল তা বলা যায় না। পাটলিপুত্রের প্রাসাদ মৌর্য সম্রাটদের ভোগবিলাস বহুল জীবনের সাক্ষ্য দেয়। অনুমান করা যায় যে উজ্জয়িনী, তক্ষশিলা প্রভৃতি নগরেও বড় বড় প্রাসাদ ছিল। মৌর্য শিল্প ও ভাস্কর্য কেবলমাত্র ধর্মীয় বিষয়বস্তুর মধ্যে আবদ্ধ ছিল না,
মৌর্য শিল্পকলার মধ্যে জীবনবোধেরও পরিচয় পাওয়া যায়। মৌর্য স্থাপত্য ও ভাস্কর্যে বৈদেশিক প্রভাব ছিল কিনা এই বিষয়ে বিতর্ক আছে। মার্শাল বলেন যে পারখাম শৈলীর মূর্তির উপর কোনো বৈদেশিক প্রভাব নেই, এটি সম্পূর্ণ ভারতীয় রীতি। সারনাথের স্তম্ভে পারসিক প্রভাব দেখা যায়। তার মতে পারখান মূর্তি ও সারনাথের স্তম্ভ ভারতীয় ভাস্কর্য শিল্পের আলফা ও ওমেগা হিসাবে গণ্য করা যায়। হ্যাভেলের মতে মৌর্য শিল্প স্থাপত্যে আর্য ও অনার্য শিল্পরীতির সংমিশ্রণ লক্ষ্য করা যায়, তবে বেশিরভাগ সমালোচকের মত হলো এই যে পাটলিপুত্রের কাঠের তৈরি প্রাসাদ পারসিক সম্রাটের পারসিপেলিস প্রাসাদের অনুকরণে তৈরি করা হয়। পারসিক ও গ্রিক শিল্পরীতি মৌর্য শিল্পরীতিকে প্রভাবিত করে। অশোক পারসিক সম্রাটদের মতোই পাথরের ফলকের গায়ে তার লিপি খোদাই করতেন। অশোকের প্রাসাদ পারসিক সম্রাট প্রথম দারায়ুসের আবাদান প্রাসাদের অনুকরণে তৈরি হয়। অশোকের সারনাথের স্তম্ভ চূড়ার ঘণ্টার আকৃতি হল পারসিক ভাস্কর্যের অনুকরণ। হ্যাভেল ও কয়েকজন ভারতীয় শিল্প সমালোচক এই মতের তীব্র প্রতিবাদ করেছেন। তারা বলেন মৌর্য ভাস্কর্যে যে প্রতীক ব্যবহার করা হয়েছে তা পারসিক নয়। সারনাথের স্তম্ভচূড়ায় যাকে ঘণ্টার আকৃতি বলা হচ্ছে তা হলো আসলে উল্টানো পদ্ম, এটা হলো ভগবান বিষ্ণুর নীল পদ্মের প্রতীক। তাছাড়া তারা বলেছেন পারসিক পাথরের থামগুলি ছাদকে ধরে রাখার জন্য তৈরি করা হতো। অশোকের স্তম্ভগুলি একক এবং এগুলির সঙ্গে কোনো অট্টালিকার সম্পর্ক নেই। পারসিক স্তম্ভগুলিকে কোনো বাণী প্রচারের জন্য অশোকের মতো ব্যবহার করা হয়নি। অশোকের শিল্পরীতির নিজস্ব বৈশিষ্ট্য ছিল যা গ্রিক পারসিক রীতিতে দেখা যায় না। যাই হোক, মৌর্য স্থাপত্য ও ভাস্কর্য ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের উপর কোনো স্থায়ী প্রভাব রাখে বলে অনেকে মনে করেন না। যেহেতু মৌর্য স্থাপত্য ও ভাস্কর্যে বিশেষত স্তম্ভ ও তার চূড়ায় গ্রিক পারসিক প্রভাব স্পষ্ট এবং যেহেতু তা সম্রাটের ব্যক্তিগত ইচ্ছা অনুযায়ী উপর থেকে চাপিয়ে দেওয়া হয়, তার সঙ্গে ভারতীয় জনগণের মনের সায় ছিল না। এই শিল্প সমাজের গভীরে যেতে পারেনি বলে ডক্টর নিহার রঞ্জন রায় মনে করেন। আজ আসি।